প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি শাহনওয়াজ, সহকারী শিক্ষক, সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম। আমরা গতকালকে যে সমাজের সপ্তম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় থেকে পঞ্চম অধ্যায়ের বাংলাদেশ এবং বাংলাদেশের নাগরিক সম্পর্কে যে অংশটুকু পড়লাম, তার পরের অংশ থেকে আজকে পড়ব সে পাঠ 2-1 থেকে আমরা আজকে শুরু করব। পাঠ 2-1 থেকে বাংলাদেশের সুনাগরিকতার প্রতিবন্ধকতা। আজকে আমরা শিখব বাংলাদেশে সুনাগরিকতার প্রতিবন্ধকতা। তাহলে দেখো, সুনাগরিকতা অর্জনের ক্ষেত্রে রয়েছে বিভিন্ন প্রতিবন্ধকতা, কারণ সুনাগরিকের গুণগুলো পরিবার, সমাজ ও রাষ্ট্রের পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। আমাদের সমাজে রয়েছে নানা ধরনের আর্থসামাজিক রাজনৈতিক সমস্যা। এগুলো বাংলাদেশের নাগরিকের সুনাগরিক হয়ে ওঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে। নিচে বাংলাদেশের বিরাজমান এ সংক্রান্ত কয়েকটি প্রতিবন্ধকতা সম্পর্কে আলোচনা করা হলো। নির্লিপ্ততা। সাধারণভাবে কাজের প্রতি নাগরিকের উদাসীনতা বলে উদাসীনতাকে নির্লিপ্ততা বলে। বিভিন্ন কারণে নির্লিপ্ততা তৈরি হয়, যেমন নিরক্ষরতা, উপযুক্ত শিক্ষার অভাব, অলসতা, দারিদ্র্য ও কাজে অনীহা। আমাদের দেশের নাগরিকের মধ্যে জাতীয় নির্লিপ্ততা লক্ষ্য করা যায়। এর ফলে যারা রাষ্ট্রের সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে চায় না, এমনকি নাগরিক হিসাবে নিজের দায়িত্ব কর্তব্য পালন করে না। তারপরে হলো ব্যক্তি স্বার্থপরায়ণতা। এটি সুনাগরিকতা অর্জনের পথে আরেকটি বড় অন্তরায়। এর ফলে ব্যক্তি নিজের স্বার্থকে দেশের স্বার্থের চেয়ে বড় করে দেখে। এর ফলে নাগরিক সহজেই দুর্নীতি, স্বজনপ্রীতি, পক্ষপাতিত্ব করে থাকে। এ কারণেই নির্বাচনে অনেক সময় যোগ্য লোককে ভোট না দিয়ে দলীয় ব্যক্তিগত স্বার্থ বিবেচনা করে ভোট দেয়। উপযুক্ত প্রার্থীকে বাদ দিয়ে নিজ দায়িত্ব বা নিজ আত্মীয় বা পরিচিতজনকে চাকরি দেয়। স্বজনপ্রীতি ও আর্থিক অনিয়ম করে। এসব কিছুই সুনাগরিকতার প্রতিবন্ধকতা। এ ধরনের কর্মকাণ্ড রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করে। দলীয় মনোভাব। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা রাজনৈতিক দল ছাড়া কার্যকর থাকে না, ফলে শাসন ব্যবস্থায় এক ধরনের দলীয় মনোভাব কাজ করে। গণতন্ত্র আমাদেরকে ভিন্ন ধরনের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায়, কিন্তু একই ব্যবস্থায় আবার নিজ দলের প্রতি একরকম, বিরোধী দলের লোকদের প্রতি অন্যরকম আচরণ করলে তা সুনাগরিক হওয়ার পথে একটি বাধা হয়ে দাঁড়ায়। অজ্ঞতা ও নিরক্ষরতা। নিরক্ষর লোক যদি অনেক কিছু জানতে ও বুঝতে পারে না। যারা লেখাপড়া করে না তারা নিরক্ষর এবং তারা কিছু জানতে পারে না। আমাদের দেশে প্রায় 1/3 নাগরিক নিরক্ষর। যারা লেখাপড়া জানেন তাদের অনেকেই স্বল্প শিক্ষিত, ফলে তারা প্রয়োজনীয় ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়। তাদের উপর রাষ্ট্রের দেওয়া দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে না। অতএব বাংলাদেশের বিপুল সংখ্যক নাগরিক সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে তাদের উপযুক্ত শিক্ষিত হতে হবে ও নিরক্ষরতা থেকে মুক্ত হতে হবে। তারপরে ধর্মান্ধতা। সুনাগরিকতার বিকাশে ধর্মান্ধতা একটি বিরাট অন্তরায়। ধর্মান্ধতা ব্যক্তিকে অন্য ধর্মের প্রতি বিদ্বেষী করে তোলে। এ ধরনের মনোভাব বিভিন্ন ধর্মের লোকের মধ্যে বিভেদ
ও সংঘাত সৃষ্টি করে। এ ধরনের পরিস্থিতি দেশের সংহতি, উন্নতি ও অগ্রগতিকে বিনষ্ট করে। তারপরে দেখো দাস্তিকতা, এটি একটি নেতিবাচক। দাম্ভিকতা, দেখো দম্ভ নিয়ে যারা চলে, এটি একটি নেতিবাচক চারিত্রিক বৈশিষ্ট্য। এর ফলে কি হয়, ব্যক্তি নিজেকে অন্যের চেয়ে বড় করে দেখে, অন্যের মতামতকে গুরুত্ব দেয় না, নিজের মতামত অন্যের উপর চাপিয়ে দিতে চায়। এ ধরনের মন মানসিকতা সুনাগরিকতার পথে বিরাট বাধা হয়ে দাঁড়ায়। তারপরে দেখো এখানে সাম্প্রদায়িকতা, একটি সংখ্যাগরিষ্ঠ ধর্মের আধিপত্য থেকে সাম্প্রদায়িকতার মনোভাব তৈরি হয়। সংখ্যালঘিষ্ঠ লোকের মধ্যে এই মনোভাব তৈরি হতে পারে যদি তারা তাদের ধর্মকে অন্যান্য ধর্মের চেয়ে একমাত্র সত্য হিসেবে বিশ্বাস করে। ফলে দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ ও অশান্তি বিরাজ করে। অর্থনৈতিক অনগ্রসরতা, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এদেশের 50% লোক দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। দারিদ্র্যের কারণে আমাদের দেশে প্রায় 1/3 লোক লিখতে পড়তে পারে না। ফলে তাদের বুদ্ধিমত্তার যথাযথ বিকাশ হয় না, তাদের বিবেকও সঠিকভাবে কাজ করে না। সুনাগরিকতা অর্জনের জন্য একটি অন্যতম বাধা। তারপরে আমরা এখানে পার্ট 2-এ সুনাগরিকের প্রতিবন্ধকতা দূরীকরণের উপায়গুলো এখন দেখব। এতক্ষণ আমরা যেটা পড়লাম সেটা হলো বাংলাদেশের সুনাগরিকতার প্রতিবন্ধকতা, এখন সেটা দূর করব। দূরীকরণের উপায়গুলো আমরা শিখব। উপযুক্ত শিক্ষা গ্রহণ করে দেশপ্রেমের উদ্বুদ্ধ হতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। সকল ধরনের অলসতা ও নির্লিপ্ততা পরিহার করে দেশ গঠনে অংশগ্রহণ করতে হবে। 2 নম্বরে ব্যক্তির চেয়ে দেশকে বড় মনে করে ব্যক্তিগত স্বার্থ পরিত্যাগ করতে হবে। 3 নম্বরে দলীয় মনোভাব পরিত্যাগ করে সার্বজনীন মনোভাব পোষণ করতে হবে। 4 নম্বরে শুধু ধর্ম, বর্ণ, গোষ্ঠী ইত্যাদি ভেদে মানুষকে পৃথক না করে সকলের প্রতি সম আচরণের মনোভাব জাগ্রত করতে হবে। দাম্ভিকতা পরিহার করে সকলের জন্য কল্যাণকর মতামতের উপর গুরুত্ব প্রদান করতে হবে। একজন মানুষ যদি কল্যাণকর মতামত প্রদান করে, সংখ্যাগরিষ্ঠতার জোরে তার মতামতকে শুদ্ধ করা যাবে না। অর্থনৈতিক অনগ্রসরতা দূর করে সকলের জন্য সমমর্যাদাপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে হবে। পরিশেষে বলা যায় যে সুশিক্ষা ও স্বশিক্ষা শিক্ষিত নাগরিক সকল ধরনের প্রতিবন্ধকতা দূর করতে সক্ষম। বাংলাদেশে পার্ট 3-এ বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে সুনাগরিকের গুরুত্ব। এটি একটি উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশে বিভিন্ন ধরনের আর্থসামাজিক সমস্যা রয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো নিরক্ষরতা, বেকারত্ব, দারিদ্র্য, দুর্বল অর্থনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, তারপরে অধিক জনসংখ্যা ইত্যাদি। প্রতিযোগিতামূলক বর্তমান বিশ্বে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে এই সকল সমস্যার সমাধান অপরিহার্য। কিন্তু সরকারের একার পক্ষে এসব সমস্যার সমাধান করা সম্ভব নয়। এই জন্য নাগরিকের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সুশাসন প্রতিষ্ঠা করার জন্য দেশের জনগোষ্ঠীকে দক্ষ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। কারণ সুনাগরিক সহজেই আর্থসামাজিক সমস্যাগুলো বুঝতে পারে এবং তাদের বুদ্ধিমত্তা, দক্ষতা, বিবেক, বিচারবোধ ইত্যাদি সাহায্যে এসব সমস্যার সমাধানে নাগরিকের প্রত্যাশিত ভূমিকা ও দায়িত্ব পালন করতে পারে। অতএব
সুনাগরিক দেশের মূল্যবান সম্পদ। সুনাগরিক বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতা দূরীকরণের মাধ্যমে সমাজ ও সরকারকে সঠিক পথে পরিচালিত, আত্মনির্ভরশীল ও একটি উন্নত দেশ হিসাবে প্রতিষ্ঠা করতে পারে। পার্ট 4 হলো নাগরিকের অধিকার অর্জন ও দায়িত্ব পালন। বিশ্বের সব দেশের নাগরিক রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন ধরনের অধিকার ভোগ করে। বিনিময়ে কি নাগরিককেও রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। যেমন আমরা বাংলাদেশের নাগরিক, জন্মসূত্রে আমরা কি এই নাগরিকত্ব অর্জন করেছি। নাগরিক হিসেবে ভালোভাবে বেঁচে থাকার জন্য আমরাও কি সরকারের কাছ থেকে বিভিন্ন ধরনের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অধিকার ভোগ করি এবং বিভিন্ন ধরনের সুযোগ গ্রহণ করি। যেমন নাগরিকের অধিকার, এখানে নাগরিকের কতগুলো অধিকার রয়েছে, যেমন জীবন ধারণের অধিকার, সম্পত্তির অধিকার, চলাফেরার অধিকার, ধর্মচর্চার অধিকার, চুক্তি করার অধিকার, চিন্তা ও বিবেকের অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা, সভা সমিতির অধিকার, পরিবার গঠনের অধিকার, সংস্কৃতি ও ভাষার অধিকার, কর্মলাভের অধিকার, স্বাস্থ্য শিক্ষা লাভ করার অধিকার, আইন মেনে চলার অধিকার, তারপরে অর্থনৈতিক ও সামাজিক সুবিধা পাওয়ার অধিকার। 15 নম্বরে স্বাধীন মতামত প্রকাশের অধিকার, রাষ্ট্রীয় পরিসরে জনপ্রতিনিধি নির্বাচনের অধিকার ইত্যাদি। নাগরিকের দায়িত্ব কর্তব্য, এগুলো আমরা তো এতক্ষণ পড়লাম কি নাগরিকের অধিকার। এখন দেখো নাগরিকের দায়িত্ব কর্তব্য। দায়িত্বগুলো কি? দায়িত্বগুলো হলো রাষ্ট্রের প্রতি আনুগত্য, আইন মেনে চলা, ভোটাধিকার প্রয়োগ করা, নিয়মিত কর প্রদান, সরকারি কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা, সন্তানদের শিক্ষাদান করা। নাগরিকের অধিকার ও কর্তব্যগুলো দেশের সকল নাগরিকের জন্য প্রযোজ্য। এসব অধিকার ছাড়া নাগরিকের যথাযথ মানসিক বিকাশ সম্ভব নয়। তাই নাগরিক নিজেও অধিকারগুলো ভোগ করবে এবং অন্য নাগরিকরা যাতে ভোগ করতে পারে সেজন্য সচেতন থাকবে। উদাহরণস্বরূপ, নাগরিক নিজে শিক্ষিত হবে, অন্যকে শিক্ষিত করার কাজে সহায়তা দেবে। তারপরে এখানে কর্মক্ষেত্রে নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করবে, সন্তানকে উপযুক্ত শিক্ষিত করবে এবং রাষ্ট্রের উন্নয়নে সহায়ক এবং সব ধরনের কাজে সহযোগিতা ও সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। প্রকৃতপক্ষে নাগরিকের কর্তব্য পালনের মাধ্যমে রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন সম্ভব। এই অংশ থেকে আমরা দ্বিতীয় পার্ট থেকে আমরা এখন একটা বাড়ির কাজ দিব। সে বাড়ির কাজটি তোমরা আমাদের সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ফেসবুক পেজে লিখে পাঠাবে। বাড়ির কাজটি দেখো, এখানে সুনাগরিক হওয়ার ক্ষেত্রে নির্লিপ্ততা একটি বাধা। নির্লিপ্ততা একটি বাধা। এ কথাটি ব্যাখ্যা করবে। ব্যাখ্যা করো।
তাহলে এখানে হলো সুনাগরিক হওয়ার ক্ষেত্রে নির্লিপ্ততা একটি বাধা, কথাটি ব্যাখ্যা করো। হ্যাঁ, আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।